সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আমেরিকার গোলামির চুক্তি, ইউনূসের আজও খেসারত দিচ্ছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংসদে রাজাকারদের জন্য শোক, মুক্তিযোদ্ধারাই কি মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, জ্বালানি সংকটে বাংলাদেশকে সাহায্য ভারতের, তারেকের পাশে রয়েছে মোদি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কেন হল ভারত বাংলাদেশের গোয়েন্দা প্রধানের গোপন বৈঠক, তলে তলে কি চলছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পোস্টাল ভোটে ভয়ঙ্কর ইঙ্গিত, বিএনপির দ্বিগুণ ভোট পেল জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শেখ হাসিনার চক্ষু রাঙানি উপেক্ষা বনাম বর্তমানের অনুমতি ভিক্ষা, কোন পথে বাংলাদেশ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণও শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা সরকারের পতন হতেই অনেকে বলেছিলেন হাসিনা নাকি বছরের পর বছর ধরে ভারতের গোলামি করে গিয়েছেন, কিন্তু এখন উল্টে অন্তর্বর্তীকালীন সরকার কি করে গিয়েছে ১.৫ বছর ধরে সেটা ঝুলি থেকে বেরিয়ে পড়ছে, যেটার জন্য খেসারত দিতে হচ্ছে জনগণকে এবং নির্বাচিত সরকারকে। আসিফ নজরুল টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে বলেছিলেন গোলামির দিন শেষ, অর্থাৎ ভারতের গোলামি আর করবে না। শেখ হাসিনা নাকি ভারতের গোলামি করে গিয়েছেন, দেশ বিক্রির একাধিক চুক্তি করে গিয়েছে, কিন্তু সেরকম কোনো চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার কখনো বার করে দেখাতে পারেনি জনগণকে। উল্টে ভারত বিরোধিতা করেছে, অন্যদিকে প্রয়োজনে ভারতের সহযোগিতা নিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে ১৮ মাস যা করেছে সবটাই মেটিকোকাস ডিজাইন। এখন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এখন দেখা যাচ্ছে ক্ষমতা ছাড়ার ৩ দিন আগে মোহাম্মদ ইউনূস আমেরিকার সঙ্গে নন ডিসক্লোজার চুক্তি করে গিয়েছেন। অনেকে বলেন সেটা দেশ বিক্রির চুক্তি। সেই চুক্তির ফলে এখন বাংলাদেশ সরকার আমেরিকার দ্বারস্থ হচ্ছে তেল সংকটের সময়। আমেরিকার কাছে অনুনয় বিনয় করে অনুমতি চাইতে হচ্ছে যেন তারা রাশিয়ার থেকে তেল নিতে পারে। প্রশ্ন হচ্ছে, একটি দেশ কি সিদ্ধান্ত নেবে কার থেকে সহযোগিতা চাইবে, সেটা ঠিক করে দেবে আমেরিকা? এমন চুক্তি কেন করলেন ইউনূস? ভারতের গোলামি করব না বলে এত প্রতিবাদ আন্দোলন, অথচ আমেরিকার গোলামি করতে একটুও দ্বিধাবোধ করেননি মোহাম্মদ ইউনূস। তার বড় প্রমাণ এই তেল সংকটের সময়। অনেকেই বলে থাকেন মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতার মসনলে বসেছিলেন মূলত আমেরিকার ডিপ স্টেটের হয়ে কাজ করতে। সেটা বাস্তবায়ন করতে বিভিন্ন বিদেশি নাগরিককে বাংলাদেশের পদে বসিয়ে দায়িত্ব দিয়েছিলেন। ইউনূস ঘটা করে ঘোষণা করেছিলেন, আমরা কারো কাছে দ্বারস্থ হব না, সবাই আমাদের কাছে ছুটে আসবে। কিন্তু বাংলাদেশেরই গণমাধ্যম খবর করছে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ, বাধ্য হয়েছে অনুমতি চাইতে। এটার বীজ বপন করে গিয়েছেন ইউনূস। ক্ষমতা ছাড়ার ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি কতটা ভয়ঙ্কর সেটা যতদিন এগোবে ততই পরিষ্কার হবে। আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ এক পা ফেলতে পারবে না। ইরান ইসরায়েলের যুদ্ধে প্রবল তেলের সংকট দেখা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ অত্যন্ত ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে। এদিকে জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে বাংলাদেশকে রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি সরকার। বাংলাদেশ নিয়ে মাঝে মাঝে খুব কৌতূহল হয় একটি বিষয় জানার জন্য, স্বাধীনতার ৫৫ বছর পর কি পাকিস্তানপন্থী মনোভাবাপন্ন মানুষের সংখ্যা বেড়ে গেছে বাংলাদেশে? ২৪শে জুলাই অভ্যুত্থান যে বিদেশি ফান্ডের দ্বারা সংগঠিত একটি জঙ্গি আন্দোলন, সেটি জেনে গেছে দেশ বিদেশের সবাই। তাই ২৪ নিয়ে তারাই আনন্দ করবে যারা পাকিস্তানপন্থী এবং রাজাকারের উত্তরাধিকারী। আজ যারা সংসদে আছেন তাদের মধ্যে যিনি স্পিকার, তিনি নিজে মুক্তিযোদ্ধা এবং বীর বিক্রম, যিনি পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু আজ সংসদের প্রথম দিনে যা ঘটল তা মুক্তিযোদ্ধাদের লজ্জিত করার কথা।
বাংলাদেশের স্পিকার, যিনি নিজে বীর বিক্রম, তিনিই কিনা তাদের নামের শোক প্রস্তাব মঞ্জুর করছেন। একসময় যিনি নিজে এই রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই সব দেখার পর দেশের স্বাধীনতাকামী মানুষ, যারা মুক্তযুদ্ধের পক্ষের মানুষ, তারা আরও বেশি করে আওয়ামী লীগের পক্ষে চলে যেতে বাধ্য। বিএনপি একসময় এই রাজাকারদের নিয়ে সরকার গড়েছিলেন, সেটি ছিল তাদের রাজনৈতিক কৌশল। কিন্তু আজ তারা সংখ্যাগরিষ্ঠ হয়েও সেই সব রাজাকারদের নামে শোক প্রকাশ করছে, যারা একসময় লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনের ওপর অত্যাচার করেছে। কখনো দেশ স্বাধীন হয়নি, মানে নিজের দেশের মানুষের সঙ্গেই এই নির্মমতা করা মানুষগুলোর নামে শোক প্রকাশ মঞ্জুর করছেন তিনি, যিনি একসময় এই মানুষগুলোর নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ঘটনা হল, আজ ছিল বাংলাদেশে হাসিনার সরকার পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে অনেক রোমাঞ্চকর ঘটনার অবতারণা হয়েছিল। কিন্তু যে ঘটনাটি মুক্তিযোদ্ধাদের আহত করেছে সেটি হল সংসদে বিরোধী দলীয় উপনেতা জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শোক প্রস্তাবে কিছু নামকে যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, অতীতে মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশের জনজীবনে এই সব ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি যাদের নাম বলেন তারা হলেন বিশিষ্ট রাজাকার এবং যুদ্ধ অপরাধী মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাঈদী, মাওলানা আব্দুস সোবহান, আব্দুল কাদের মোল্লাসহ বিভিন্ন রাজাকাররা, যারা দেশের বিচার ব্যবস্থায় দোষী সাব্যস্ত এবং কেউ কেউ ফাঁসির সাজাপ্রাপ্ত। এদের নামগুলিতে স্পিকারের সম্মতি দেওয়ার সাথে সাথে মনে হল বাংলাদেশ আজ পাকিস্তানের সেই ভাই, যে ভাই আপ্রাণ চেষ্টা করেছিল বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে রাখতে। কিন্তু প্রশ্ন হল, কেন বর্তমান বাংলাদেশ পরিচালনাকারীরা মুক্তযুদ্ধকে ফেলতেও পারছে না, আবার প্রকৃত সম্মান দিতেও পারছে না? মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এসে পড়েছে ভারত বাংলাদেশের মতো দেশগুলির ওপর। ইতোমধ্যেই জ্বালানি সংকটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ৫,০০০ টন ডিজেল সরবরাহ করেছে ভারত। আগামী ৪ মাসে আরও ৫০,০০০ টন ডিজেল বাংলাদেশকে সরবরাহ করার কথা, জানিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। অর্থাৎ দীর্ঘ ১৮ মাস ধরে ভারত বিরোধিতা থেকে সরে এসে তারেক রহমান সরকার একটি ভালো সম্পর্ক স্থাপন করতে চাইছে ভারতের সঙ্গে, যেটা হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে। কি এই মৈত্রী পাইপলাইন, সেটা নিয়ে যেমন আমরা আলোচনা করব, পাশাপাশি আমরা আলোচনা করব তারেক রহমান প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে একটি ব্যালেন্স করার চেষ্টা করছে, যেটার বিষয়ে একেবারেই ভুল সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, যা মূলে ছিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। কিন্তু সেই পথে হাঁটেননি বিএনপির চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে দেখা যাক ভারত বাংলাদেশের মৈত্রী পাইপলাইনের দিকে, যা শিলান্যাস হয়েছিল ২০১৮ সালে, যেটা কার্যকর হয়েছে ২০২৩ সালে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এটি করা হয়। আসামের নিউ মুলিগড় থেকে বাংলাদেশে এই ডিজেল সরবরাহ করা হয়। প্রথমে শিলিগুড়িতে আসে, তারপর বাংলাদেশের দিনাজপুরে এই ডিজেল সরবরাহ করা হয়। দুই দেশের মধ্যে এই প্রকল্পের জেরে বহু মানুষ, বড় বড় ব্যবসায়ীর উপকার হয়েছে। এই জন্যে প্রায় ১৫০ কোটি টাকা খরচ হয়, যার ৭৫% ভারত সরকার বহন করে। যখন এই পাইপলাইন করা হয় তখন এটা নিয়ে নানা সমালোচনা তৈরি হয়, কিন্তু এখন বোঝা যাচ্ছে কতটা কার্যকর এই পাইপলাইন। অনেকে বলছেন সাময়িকভাবে ভারতের সাহায্যে বাংলাদেশে সমস্যা মিটলেও ভারতের সমস্যা রয়েছে, কারণ ভারতের বেশিরভাগ জ্বালানি ইরান থেকে আসে, কিন্তু তারপরও বাংলাদেশের পাশে রয়েছে ভারত। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এই মৈত্রী পাইপলাইন দিয়ে ভারত থেকে বাংলাদেশে ১,১০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহ করার কথা ছিল। কিন্তু ১৮ মাস ধরে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে বিরোধিতা করেছে, তাতে তারা এই পাইপলাইন দিয়ে ডিজেল সরবরাহ করতে অনাগ্রহ ছিল। অথচ এই পাইপলাইনে ভারত সরকার বিপুল পরিমাণে খরচ করেছে বাংলাদেশও। কিন্তু কূটনৈতিক এবং রাজনৈতিক কারণে এই পাইপলাইনের কার্যকারিতা বন্ধ করা হয়েছিল। সেটা অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে, কিন্তু এর প্রভাব কিছুদিন হলেও নির্বাচিত সরকারকে খেসারত দিতে হয়েছে। এমনকি ইউনুসের আমলেও এই পাইপলাইন নিয়ে নানা রকম আলোচনা তৈরি হয়। শেখ হাসিনা ভারতের আধিপত্যবাদকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছে, এমন আলোচনাও চলেছে। কিন্তু শেষমেশ জ্বালানি পরিস্থিতি সংকট হলে কার্যত দেখা গেল ভারতই তাদের পাশে রয়েছে। এমনকি এই পাইপলাইন এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এক্ষেত্রে একটি পরিসংখ্যান তুলে ধরা যেতে পারে। যেমন 2016 সালের হিসেব দেখলে বোঝা যায় বাংলাদেশের মোট জ্বালানি যে খরচ হয় সব মিলিয়ে 63% ডিজেল। সেই সময় মাত্র 1% ভারত থেকে বাংলাদেশ আমদানি করত, কিন্তু সেই পরিমাণটা আজ 15 থেকে 16% গিয়ে ঠেকেছে। এবং বাংলাদেশ এই মুহূর্তে যে দেশগুলি থেকে ডিজেল আমদানি করে ভারত তৃতীয় স্থানে রয়েছে। এই আলোচনা চলছে কারণ তারেক রহমান যখন ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, তখন আওয়ামী লীগের মতো তাকে ট্যাগ দেওয়া হচ্ছে বিএনপি ভারতের আধিপত্যবাদকে আমল দিচ্ছে। কিন্তু বাস্তব কথা বলছে অন্য। প্রতিবেশী দেশের সঙ্গে শত্রুতা রেখে কোনো দেশ এগোতে পারেনি, যেটা বারবার এই 18 মাসে প্রমাণ পেয়েছে বাংলাদেশ। তাই ডিজিটালি বিরোধিতা করলেও বাস্তবতা যে অন্য, সেটা বুঝতে দেরি করছে পদ্মাপাড়ের উর্থিনেতারা। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই বিএনপি সরকারের সঙ্গে ভারত বাংলাদেশের যৌথভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে কাজ করার বার্তা দিয়েছে ভারত। নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য একেবারেই গোড়াতেই বেশি মাতামাতি না করে ঢাকার সঙ্গে আদান প্রদানের দরজাগুলি খোলা রাখতে, পাশাপাশি ভারতের সীমান্ত নিরাপত্তার দিকগুলি নিশ্চিত করা। সেই লক্ষ্যের দিকে তাকিয়ে সম্প্রতি ভারতে এসে একাধিক বৈঠক করে যান বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। খবরটি সামনে আসার পর থেকে শুরু হয়েছে একাধিক গুঞ্জন। দ্বিপাক্ষিক মহলে চলছে নানা আলোচনা। জানা গিয়েছে কায়সার রশিদ বৈঠক করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এবং সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রমনের সঙ্গে। বৈঠকে কথা হয়েছে কেউ যাতে কোনো দেশের মাটিকে ব্যবহার করে কোনো নাশকতাকে প্রশ্রয় না দেয়। এই বিষয়ে দুদেশের গোয়েন্দারা তারা একমত হয়েছে। গত 18 মাসে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তারপর দ্বিপাক্ষিক যোগাযোগের পুরনো পথগুলো সচল করার বিষয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব নেবার 5 দিনের মাথায় এই সফর আলোচনার মূল বিষয়বস্তু ক্যান্টনমেন্টেও। কায়সার রশিদ চৌধুরীর ভারত সফরের সুফল পাওয়া গিয়েছে একেবারে হাতে নাতে। কেন বলছি কথা? কারণ হাদি হত্যার 2 মূল অভিযুক্তকারী গ্রেফতার হন এপার বাংলার পুলিশের হাতে। বনগাঁ সীমান্ত এলাকা থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। 2 অভিযুক্তের নাম রাহুল ওরফে ফয়জল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। জানা গিয়েছে ফয়জল পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীরের বাড়ি ঢাকায়। ওসমান হাদিকে খুনের পর ওই 2 অভিযুক্ত মেঘালয়ের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এসটিএফ সূত্রে খবর, মেঘালয় দিয়ে ভারতে ঢুকে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল 2 অভিযুক্ত। শেষ পর্যন্ত বনগাঁ সীমান্ত এলাকায় গিয়ে আশ্রয় নেয় 2 অভিযুক্ত। ঘটনার 3 মাস পর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হল খুনিরা। হাদি হত্যাকারীরা গ্রেফতার হতেই বাংলাদেশে ছড়িয়েছে আতঙ্ক। ডিজিএফআই এর তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও পথ কিন্তু খুব একটা সহজ নয়। এপারা বাংলা ওপারা বাংলা দুজনের টেবিলে 2টি বড় ইস্যু। প্রথমত, শেখ হাসিনা বর্তমানে 2024-এর পর থেকে ভারতের আশ্রয় রয়েছেন, পরিচালনা করছেন একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড। এই ইস্যুটি 2 বাংলাতেই বড় ধরনের ইস্যু। দ্বিতীয়টি গঙ্গা জল বন্টন চুক্তি। 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026-এর ডিসেম্বরে। চুক্তির মেয়াদ যাতে বাড়ে তার জন্য বাংলাদেশের বিশেষজ্ঞরা নানা রকমভাবে চেষ্টা করছে। 2025 সালে ঢাকা সফর করেছিলেন এস জয়শঙ্কর। তার মাধ্যম দিয়ে ইতিবাচক দিক পাঠানো হয়। 2 মাস পর ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তারা তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত 17 ফেব্রুয়ারি তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই সেনা ও গোয়েন্দা বিভাগে বড় রদবদল হয়। 23 ফেব্রুয়ারি দায়িত্ব পান নতুন ডিজিএফআই প্রধান। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তার এই দিল্লি সফরকে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা প্রসঙ্গে বাংলাদেশের ভূমিকা বরাবরই দিল্লির কাছে উদ্বেগের। কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে। অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে, এমনকি জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম চালু হল পোস্টাল ব্যালট। রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রবাসী ভোটার, ভোটের কাজে ব্যস্ত থাকা কর্মী এবং বিভিন্ন জেল হেফাজতে থাকা ব্যক্তিরা যাতে তাদের মতাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য চালু হয় এই পোস্ট ব্যালট। চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে পোস্টাল ব্যালটে বেশিরভাগ ভোট গিয়েছে বিএনপি এবং জামায়াতের অনুকূলে। তবে এক্ষেত্রে জামায়াত বিএনপির থেকে অনেক এগিয়ে, কারণ জামায়াতের পক্ষে এককভাবে যত ভোট পড়েছে তার তুলনায় কম ভোট পেয়েছে বিএনপি। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 300 আসনের মোট পোস্টাল ভোটার ছিলেন 15,20,093 জন।
এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন 10,63,874 জন, যা মোট ভোটারের প্রায় 70% কাছাকাছি। নানা কারণে বাতিল হয়েছে প্রায় 58,000-এর কাছাকাছি ভোট, 57,898টি। বিএনপি এবং জামায়াত মিলে পোস্টাল ভোট পেয়েছে 8,10,258 ভোট। এটা মোট প্রদত্ত ভোটের 76.16%। একক দল হিসেবে জামায়াত পেয়েছে 4,88,114 ভোট, শতাংশের হিসেবে পোস্টাল ভোটের 45%। বিএনপির প্রাপ্ত ভোট 3,22,144 ভোট, শতাংশের হিসেবে 30.28%। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 52,840 ভোট, শতাংশের হিসেবে তাদের প্রাপ্ত ভোট মাত্র 5%। বিএনপি, জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এই তিনটি দলের পোস্টাল ভোট যোগ করলে হবে 8,63,128। এটা মোট প্রদত্ত ভোটের 81.13%। দুটি আসনে জয় পরাজয়ের ক্ষেত্রে পোস্টাল ভোট একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। সিরাজগঞ্জ 4 আসনের কথা ধরা যাক। এই আসন পেয়েছে জামায়াত, আর সেটা হয়েছে পোস্টাল ভোটের দৌলতে। একই ঘটনা ঘটেছে মাদারীপুর 1 আসন। সিরাজগঞ্জ 4 আসনে জামায়াতে দাঁড় করায় রফিকুল ইসলাম খানকে। তার প্রাপ্ত পোস্টাল ভোট 1,59,693। তার নিকটতম বিএনপি প্রার্থী এম আকবর আলী পেয়েছেন 1,60,458টি ভোট। প্রাথমিক গণনায় এগিয়েছিলেন বিএনপি প্রার্থী, কিন্তু পোস্টাল ভোট গণনা হতেই ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করে। পোস্টাল ভোটে রফিকুল ইসলাম পান 2,179টি ভোট, আর এম আকবর আলী পান 820 ভোট। মোট গণনায় জামায়াতের প্রার্থী 594 ভোটের ব্যবধানে জয়ী হন। মাদারীপুর 1 আসনে পোস্টাল ভোট গণনার পর ফলাফলে পরিবর্তন আসে। এখানে বাংলাদেশ খিলাফত মজলিসের প্রার্থী সাইদুদ্দিন আহমেদ হানজালা বিএনপি প্রার্থী নাদিরা আক্তারকে 385 ভোটে পরাজিত করেন, আর পোস্টাল ব্যালট যোগ করার পর নাদিরা আক্তার পান 64,291টি ভোট এবং হানজালার পেয়েছিলেন 63,511 ভোট। তবে পোস্টাল ভোটে হানজালা পান 1,398 ভোট, আর নাদিরা আক্তার পান 233 ভোট। এতে চূড়ান্ত ফলাফলে বিএনপি প্রার্থী 385 ভোটে পিছিয়ে পড়েন। পোস্টাল ব্যালটে সবথেকে বেশি ভোট পড়েছে রংপুর 2 আসনে। এখানে ভোটের হার 87.08%, আর সবথেকে কম ভোট পড়েছে পঞ্চগড় 2, ঠাকুরগাঁও 2, 3 এবং চট্টগ্রাম 1 আসনে। পোস্টাল ভোটের হার 0। মহান স্বাধীনতার মাস মার্চে ৭১-এর ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করে সংসদকে কলুষিত করার নজির করল বিএনপি ও জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিতর্কিত শোক প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনের শুরুতে প্রথা অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করা হলেও সেখানে সুকৌশলে ৭১-এর ঘাতক দালাল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নাম অন্তর্ভুক্ত করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম এবং বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের দফায় দফায় অনুরোধে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাইদির নাম শোক প্রস্তাবে যুক্ত করা হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ পরবর্তীতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাষী কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাহুদ্দিন কাদের চৌধুরীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করেন। অথচ এই ব্যক্তিরাই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগে লিপ্ত ছিলেন বলে আদালতের রায়ে প্রমাণিত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতজানু পররাষ্ট্র নীতি শব্দবন্ধটি দীর্ঘকাল ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে সস্তা অপপ্রচার হিসাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা বাংলাদেশের জন্য যে মাথা উঁচু করা কূটনীতির সূচনা করেছিলেন তা বিশ্ব দরবারে এদেশকে প্রকৃত মর্যাদার আসনে বসিয়েছে। আজ সময় যখন সত্যের আয়না হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে, তখন স্পষ্ট হয়ে যাচ্ছে প্রকৃত জাতীয় মর্যাদা রক্ষা আর আন্তর্জাতিক তোষামোদির মধ্যে পার্থক্য কোথায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছিলেন যে বাংলাদেশ কারো দয়ায় নয়, বরং নিজের শক্তিতে চলে। অথচ আজ তারেক রহমানের সরকারের আমলে আমরা দেখছি কিভাবে প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য পরাশক্তির করুণা বা বিশেষ ছাড়ের ওয়েভারের অপেক্ষায় থাকতে হচ্ছে। এটিই কি সেই কথাকথিত স্বাধীন পররাষ্ট্রনীতি যার স্বপ্ন দেশবাসীকে দেখানো হয়েছিল?
প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় দিয়েছিলেন জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাঙালির উন্নয়নের এক মহাকাব্যিক অধ্যায়। এই প্রকল্পের মূল কাজ শুরু হয়েছিল 2017 সালের 30 নভেম্বর, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং প্রথম ইউনিটের কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। বর্তমানে এই মেগা প্রকল্পটি তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।